একটা বড় ঝটকা অপেক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে। এই বাংলায় শিক্ষার যেটুকু প্রদীপ টিমটিম করে জ্বলছিল সেটুকুও নিভে যাবে না তো? কিভাবে সামলাবেন এত শিক্ষকের ফাঁকা জায়গা? অন্য কিছু নয়, হয় পুরোটা, নয়তো যারা বেআইনিভাবে পেয়েছে তাদের চিহ্নিত করা। বিস্তারিত জানতে অবশ্যই আমার এই প্রতিবেদনে চোখ রাখতে হবে এবং প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত। আগামী বৃহস্পতিবার নবান্ন না আবার কেঁপে যায়। যেভাবে 25শে জুলাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্পন ধরিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, কেঁপে গেছিল স্কুল সার্ভিস কমিশনও। হাহাকার পড়ে গেছিল, কারা সামলাবে স্কুল, ছাত্রছাত্রীদের পড়াবে কে? এত শিক্ষক শিক্ষিকা, এত শিক্ষাকর্মীর একসাথে চাকরি চলে যাওয়া সামলাবে কি করে শিক্ষা দপ্তর? এই নিয়ে হাহাকার পড়ে গেছিল। 25শে এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের নির্দেশে একসাথে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় এবং তার সাথে সাথে যারা এই বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের যে মাইনা তারা এত বছর ধরে নিয়েছে তারা 1 মাসের মধ্যে 12% সুদ সহ সেই মাইনা ফেরত করবে সরকারকে। এই নির্দেশের পরেই থরহরি কম্প হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়। পালানোর কুল খুঁজে পাচ্ছিলেন না, কি করবেন? শিক্ষা দপ্তর অসহায় অবস্থা, স্কুল চলবে কি করে, ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে কি করে, কে তাদের পড়াবে? মানুষের কাছে সরকার এক্সপোজ হয়ে গেছে যে এইভাবে দুর্নীতি করেছে শিক্ষার ক্ষেত্রে, এইভাবে দুর্নীতি করেছে স্কুল শিক্ষকদের চাকরির ক্ষেত্রে। 48 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যায় তার রাজ্য সরকার সঙ্গে এসএসসি কে নিয়ে সুপ্রিম কোর্টে, সঙ্গে সঙ্গে ছুটে যায় সুপ্রিম কোর্টে এবং সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টার উপরে স্টে অর্ডার দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে 12% সুদ সহ টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন সেটাকে নাকচ করেছিলেন। কিন্তু যে স্টেটার সেই সময় করেছিলেন, করার পরে উনি বলেছিলেন যে এই মামলাটা শুনবো, কিন্তু মামলা পক্ষের 5 জনকেই হাজির থাকতে হবে। রাজ্য সরকার, এসএসসি, সিবিআই যিনি মামলা করেছেন তিনি এবং কিছু চাকরি প্রার্থীরা তারাও মামলা করেছিলেন, তাদেরকে উপস্থিত থাকতে হবে এবং তাদের কথা একসাথেই শোনা হবে। কিন্তু তারপরে আমরা দেখেছি যে বারবার সেই মামলার ডেট পিছিয়েছে, পেছাতে গিয়ে 12ই ডিসেম্বর সেই মামলার ডেট ধার্য করা হয়েছিল। তো সেই 12ই ডিসেম্বর মামলাটি উঠতেই এখন প্রধান বিচারপতি হিসাবে আর DY চন্দ্রচূড় নেই, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তার এজলাসে আজকে মামলাটি উঠেছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই যে 2016 সালে যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং যে শিক্ষাকর্মী নিযুক্ত হয়েছিল, এই ক্ষেত্রে যে প্রসিডিওর ফলো করা হয়েছিল সেই প্রসিডিওরটাই পুরোপুরি ভুল ছিল, এটা হাইকোর্টে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেছে এবং বারবার এটা সিবিআই বলে দিয়েছেন এবং সেটা হাইকোর্টে প্রমাণও হয়েছে যে যেভাবে যাদেরকে চাকরিতে নিযুক্ত করা হয়েছে তাদের র্যাঙ্ক জাম করা হয়েছে। যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে বেশি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, কি বাবা সাদা খাতা রেখে চাকরি পেয়েছে, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে চাকরি দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা যে প্যানেল ছিল প্যানেলের সেই ডেট অতিক্রম করার পরেও চাকরি দেওয়া হয়েছে। সুতরাং এই যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে এই রিক্রুটমেন্টে, এই পদ্ধতিগত ভুলের কারণেই কিন্তু কলকাতা হাইকোর্ট ওই প্যানেলটাকেই টোটাল বাতিল করে দেয়। কিন্তু আজ যখন সেই মামলাটা ওঠে, প্রধান বিচারপতি বলে অত কিছু শুনবো না, শুধু 2টো জিনিস শুনবো। ফালতু বিষয় শুনে সময় নষ্ট করে কোনো লাভ নেই, শুধু 2টো কথা শুনবো, যে হয় পুরো 26,000 যতজন আছে তাদের চাকরি যাবে, আর নয়তো যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিত করা হবে, চিহ্নিত করে তাদের চাকরি যাবে।
এখন প্রশ্ন এখানেই দাঁড়িয়েছে যে চিহ্নিত করবে কি করে। তার কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন এই রায়টি দিয়েছিলেন, তিনিও বারবার চেয়েছিলেন যে যারা যারা যোগ্য প্রার্থী আছে, যারা যোগ্যতার মানদণ্ডে চাকরি পেয়েছে, তাদের চাকরিটা যেন থাকে। শুধু তাদের বাঁচানোর জন্যই কিন্তু কলকাতা হাইকোর্ট অনেক দিন ধরে এসএসসিকে টাইম দিয়েছে এবং বলেছে যে কারা অযোগ্য আছে সেটা আপনারাই সিলেক্ট করে আমাদের কাছে দিন। কত সংখ্যক অযোগ্য আছে, কিন্তু এসএসসিকে বারবার বলার পরেও কিন্তু এসএসসি দিতে পারেনি। আর যা দিয়েছে সেটাও সঠিক তথ্য কলকাতা হাইকোর্টের কাছে দেয়নি, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি খুব ভালো করে জানতো যে যদি সেটা দিত তাহলে কারা কারা অযোগ্য আছে সেটা জেনে যেত। আর অযোগ্যদের তো এমনি চাকরি দেওয়া হয়নি, লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে নিয়ে চাকরি দেওয়া হয়েছে। সুতরাং এই সরকারের কারা কারা যুক্ত আছে, কাদের কাছ থেকে টাকা নিয়েছিল, সেইগুলো সামনে চলে আসতো। তাই কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এসএসসিকে দিয়ে সঠিক তথ্যটা হাইকোর্টের কাছে পুট করেনি। এবং কারা যোগ্য আর কারা অযোগ্য সেই প্রমাণ এসএসসির কাছে এই মুহূর্তে তখনও ছিল না, আর এখনো আছে বলে মনে হয় না। কারণ যারা পরীক্ষা দিয়েছিল সেই খাতা যে এসএসসি দপ্তরের কাছে রেখে দেওয়ার কথা, রেখে না দিয়ে সেই খাতাগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে। বারবার হাইকোর্ট বলে দিয়েছে, বারবার হাইকোর্ট সেই সময় বলেছিল এবং সময়ও চেয়েছিল, এসএসসিকে সময়ও দিয়েছিল। যখন দেখেছেন যে দুধ আর জল আলাদা করা সম্ভব হচ্ছে না বা দুধ আর জল আলাদা করা যাবে না, কে যোগ্য আর কে অযোগ্য এই দুটোর মধ্যে বিভেদ করা যাচ্ছে না, তখনই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে এই রায় দিয়েছিল যে চাকরির ক্ষেত্রে 2016 সালে যে 25,000 চাকরি হয়েছিল, সে যে পদ্ধতিতে চাকরি হয়েছিল সেই পদ্ধতিগত ভুল দেখিয়েই কিন্তু পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছিল। 26,000 জনেরই চাকরি চলে গেছে। সুতরাং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও যে কথাটা তুলেছে যে হয় পুরো যাবে আর নয়তো চিহ্নিত করতে হবে যে কারা কারা অযোগ্য। এখন প্রশ্ন হলো চিহ্নিত এসএসসি কে করতে হবে। এখন এসএসসি যখন দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের কাছেও চিহ্নিত করতে পারেনি, সুপ্রিম কোর্টের কাছেও চিহ্নিত করতে পারবে বলে তো মনে হয় না। আর যদিও ধরে নেওয়া যাক যে চিহ্নিত করলো, সেক্ষেত্রে 26,000-এর চাকরি গেল না, কিন্তু এসএসসি যেগুলোকে চিহ্নিত করে দিল সেক্ষেত্রে তাদের চাকরি গেল, তাহলেও কিন্তু একটা বড় অংশের চাকরি কিন্তু যেতে চলেছে। সুতরাং চাকরি যাবেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিওয়াই চন্দ্রচূড়ের এই মামলার উপরে স্টে অর্ডার দেওয়াতে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপরে স্টে অর্ডার দেওয়াতেই উৎফুল্ল হয়েছিল, সেটাকেই প্রচারের আলোতে আনার চেষ্টা করেছিল। আগামী বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে এটাই এখনো দেখার বিষয় আছে। তবে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরেও এখনো চাকরি করছেন, তারা ভাবছেন যে না দিদি আপনাদের বাঁচিয়ে নেবে বা সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা বেঁচে যাবেন। দেখুন, যারা বেআইনিভাবে চাকরি করেছেন তাদের মনে তো ভয় আছেই, তারা তো বুঝতেই পারছেন কোথায় কি হবে না হবে। সুতরাং সবাই চায়, যারা বিরোধীতে দাঁড়িয়েছে আইনজীবী, তারাও চায় যে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করা হোক, তাদের যেন চাকরি না যায়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আপনারা সবাই চাই যে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের যেন চাকরি না যায়। কিন্তু এইটা বাজবে যে সেই এসএসসি স্কুল সার্ভিস কমিশন, সেই স্কুল সার্ভিস কমিশন আর বাছার মতো কোনো তথ্য অবশিষ্ট রাখেনি। সুতরাং আগামী বৃহস্পতিবার কি হতে চলেছে, চাকরি যে কিছু লোকের যাচ্ছে, হয় পুরো যাবে আর নয়তো যারা যারা বেআইনিভাবে পেয়েছে তাদের যাবে। সুতরাং যারা ভেবেছিল দিদির হাত তাদের মাথায় আছে, বেআইনিভাবে পেয়েছে দিদি তাদের চাকরি বাঁচিয়ে দেবে, তাদের চাকরি কিন্তু আর বেশি দিন অন্তত টিকছে না। এ বিষয়ে আমরা অন্তত আজকের দিনের পরে নিশ্চিত হয়ে গেছি। সুতরাং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এনে দাঁড় করিয়েছে, এটা আপনাদের আর একবার চিন্তা করবার জন্য অনুরোধ করব। এই সরকারটাকেই তো আপনারা তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। আজকে দেখুন
কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে শিক্ষকদের চাকরি চলে যায়, স্কুলগুলো হাহাকার করবে, ছাত্রছাত্রীরা পড়ার জন্য শিক্ষক পাবে না, তারা স্কুলে যাওয়া আস্তে আস্তে ছেড়ে দেবে, বলবে স্কুলে গিয়ে কি করব, স্কুলে তো শিক্ষকই নেই, সাবজেক্ট পড়ানোর টিচার নেই। এই জায়গা তাদের তৈরি হবে। যে সরকারি স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো প্রায় 8,000 উঠে গেছে, আগামী দিনে দেখবেন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতেও ভাটা পড়তে শুরু করবে। ওই জন্য যাদের পয়সা আছে তারা আস্তে আস্তে ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের ছেলে মেয়েদের নিয়ে যেতে পারছে, আর যাদের পয়সা নেই, দরিদ্র মানুষ যারা ভেবেছিল এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে তাদের দেওয়া শিক্ষায় তাদের ছেলে মেয়েকে শিক্ষিত করবে, আর না পেরে তারা আস্তে আস্তে শিক্ষার অঙ্গন থেকে তারা বেরিয়ে যাচ্ছে। এই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দাঁড় করিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বলুন আপনাদের কি মনে হয়, আপনারা বলুন, আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।